আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আমি ডাক্তার বেলাল হোসেন, প্রভাষক, আশুলিয়া হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন, আর আপনাদের দোয়ার বরকত আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের বিষয়টা হলো হ্যামোরয়েডস অর পাইলস, বাংলায় হলো অর্শ বা গ্যাস। এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তার আগে আপনাদের অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন, বেল বাটন চেপে রাখবেন, বেশি বেশি শেয়ার করবেন, কোনো কিছু জানা থাকলে কমেন্টস করবেন। যারা আমার নাম্বারটি চান, যারা আমার সাথে যোগাযোগ করতে চান, তারা নিচের বক্সে নাম্বারটি পেয়ে যাবেন। কেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা, কি উপকার হবে আপনাদের? এর কারণ হলো, এই কারণে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমি হোমিও জগতের যত মেডিসিন আছে, যত রোগ আছে, সেই রোগের বিবরণ দিয়ে আপনি মেডিসিন দেওয়ার চেষ্টা করব। যার কারণে আপনারা যদি সাবস্ক্রাইব করেন, বেল বাটন চেপে রাখেন, সবার আগে যেন একটি নোটিফিকেশন আপনারা পেয়ে যান। পাইলস রোগটা কি? পাইলসটা হলো মলদ্বারের ভিতরে অথবা বাইরে আপনার ছাগলের বাটের মতন অথবা ফোলা থাকে, এমন টিউমারের মতন এক প্রকার আপনার পদার্থ জন্মায়। যাদের এটাই জন্মায় তখনই আমরা এটাকে পাইলস বলে থাকি। পাইলস বা অশ্ব মলদ্বারের একটি জটিল রোগ। এই রোগের মলদ্বারের বাইরে বা ভিতরে এক পাশে বা চারিপাশে একটি বা একাধিক আপনার গোলাকৃত বা সুচালো গুটিকাও দেখা দেয়। এই গুটিকাগুলোকে আমরা আঞ্চলিক ভাষায় আপনার অশ্ব বলি বা গ্যাস বলে থাকি। এর কারণগুলি হলো যে লিভারের মধ্যে এবং লিভারের ধমনী আপনার আদিতে পোর্টাল সিস্টেম রক্তাক্ত হইয়া অশ্ব হয়, এবং যাদের অনেক দিন ধরে আপনার কোষ্ঠীকাঠিন্য আছে আপনার তাদেরও আপনার অশ্ব হতে পারে। আপনার যাদের আবার দেখবেন যে লিভার সিরোসিস আছে, এই লিভার সিরোসিস যাদের আছে তাদেরও আপনার অনেক সময় আপনার পাইলস হতে পারে। এমন শরীরে অতিরিক্ত ওজনের কারণে আপনার পাইলস হতে পারে। আপনার মহিলাদের গর্ভাবস্থা জরায়ুর উপর চাপ পড়লেও অনেক সময় পাইলস হতে পারে। লিভারের যেটা বলে থাকছি, লিভারের সিরোসিসের কারণে অনেক সময় থাকে। আপনার যারা শাকসবজি বা অন্যান্য আঁশযুক্ত খাবার বা পানি কম খান তাদেরও পাইলস হতে পারে। পরিবারের খাবারের কারো পাইলস থাকলে তাদেরও পাইলস হতে পারে। ভার উত্তোলন বা দীর্ঘ সময় বসে থাকা ইত্যাদির কারণে অনেক সময় পাইলস হতে পারে। যারা বেশি বেশি চিকেন, ফ্রাইড, ড্রাই, ফাস্টফুড বা এইসব ধরনের খাবার আপনারা খান, যারা কাবাব খান, যেমন বার্টি কাবাব, টিক্কা কাবাব, গ্রিল কাবাব, বিবিধ খাবারের অভ্যাস যাদের আছে তাদেরও পাইলস হতে পারে। আপনার পাইলস কত প্রকার? পাইলস হলো 3 প্রকার। পাইলস হলো 3 প্রকার। এক্সটার্নাল বা ব্লাইন্ড আপনার পাইলস, দ্বিতীয়টা হলো ইন্টারনাল বা ব্লিডিং পাইলস, তৃতীয় নাম্বার হলো মিউকাস পাইলস, অর্থাৎ ভিতর বা বাইরে উভয় দিকে যে পাইলস হয় এটা হলো আপনার মিক্স পাইলস। তাহলে 3 প্রকার পাইলস আমরা পাইলাম। এটার কি লক্ষণ, কি কি লক্ষণ দেখলে আপনার পাইলসকে শনাক্ত করবে? পায়খানা করার সময় অত্যাধিক বা অল্প পরিমাণে রক্ত যেতে পারে, আবার অনেক রক্তও যেতে পারে। গুহুদ্বারের জ্বালাপোড়া এবং ফুলে যায়, কাটানি ও যন্ত্রণা থাকতে পারে, কাটাবিদ্ধ অনুভূতি থাকতে পারে, মাথা ধরা, মাথার ভার বোধ থাকতে পারে, উরুদেশে বক্ষ নাভির চারিপাশে ব্যথা ও মালদ্বারের ভার বোধ ও কোমরের ধরা ও কুষ্ঠবদ্ধতাও লক্ষণগুলি দেখলে আপনি পাইলস শনাক্ত করতে পারেন। আভ্যন্তরীণ আক্রান্ত ব্যক্তিদের যে সমস্ত লক্ষণ, সেটা হলো কোষ্ঠীকাঠিন্য যেন না হয় সে বিষয়ে সতর্ক থাকা এবং নিয়মিত মলত্যাগ করা, বেশি বেশি পরিমাণে শাকসবজি, অন্যান্য আঁশযুক্ত খাবার খাওয়া, এবং পানির পরিমাণ প্রতিদিন আপনার 8 লিটার পানি পান করা, সহনীয় মাত্রা অধিক পরিশ্রম না করা, প্রতিদিন আপনার 6 থেকে 8 ঘন্টা ঘুমানো, শরীরের ওজন নিয়ন্ত্রণ করা, টয়লেট অধিক সময় ব্যয় না করা, সহজে হজম হয় এমন খাবার আপনার গ্রহণ করা, এবং সপ্তাহে 2 দিন রোজা রাখা, অথবা যারা না পারেন তারা 1 দিন রোজা রাখা, সহনীয় মাত্রা অধিক পরিশ্রম না করা, তারপরে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো চিকিৎসা গ্রহণ না করা। যাদের পাইলস আছে তারা অবশ্যই আপনার সতর্ক থাকা দরকার। আমরা যেন তেনর কাছে গিয়ে আপনার চিকিৎসা না গ্রহণ করি। মল ত্যাগে বেশি চাপ না দেওয়া, অর্থাৎ কোত না দেওয়া। অনেকে আছে মল হইতেছে না, আমার মল আছে কিন্তু হইতেছে না, এই জন্য বেশি বেশি চাপ দেওয়া যাবে না। দীর্ঘমেয়াদী ডায়রিয়া বা কোষ্ঠীকাঠিন্য থাকলে আপনার তার চিকিৎসা নেওয়া, এবং তার কারণে আপনার পাইলস হতে পারে। চিকিৎসকের পরামর্শ মতো বিশ্রাম নেওয়া, পেটে হজম হইতে চায় না এমন খাদ্য না খাওয়া, হাতুড়ি ডাক্তার বা কবিরাজ দিয়ে চিকিৎসা না করা, অধিক মশলা জাতীয় খাদ্য পরিহার করা। কি খাবেন?
শাকসবজি ফলমূল বেশি বেশি খাবেন, সব ধরনের ডাল, সালাদ, দধি, পনির, গাজর, মিষ্টি কুমড়া, লেবু এ জাতীয় টক ফল, পাকা পেঁপে, বেল, আপেল, কমলা, খেজুর, ডিম, মাছ, কুমড়ির মাংস, ভুসিযুক্ত টেকি ছালা, টেকি ছাটা অর্থাৎ চাল ও আটা ইত্যাদি খাবারের কিছুটা অভ্যাস গড়ে তুলতে পারেন, তাহলে কিছুটা প্রতিকার পাওয়া যাবে। আর যাদের অশ্ব হয়ে গেছে তারা এই খাবারগুলি অভ্যাস অবশ্যই করতে হবে। কি খাবেন না? গরুর মাংস, খাসির মাংস বা চর্বিযুক্ত খাবার, বিশেষ করে শুটকির ভুনা, আপনার তারপরে হলো চা, কফি, চিজ, মাখন, চকলেট, আইসক্রিম, কোমল পানীয়, সব ধরনের ভাজা খাবার, আপনার যেমন আপনার পরোটা, লুচি, পুরি, পেঁয়াজ, সিঙ্গারা, চিপস ইত্যাদি খাবারগুলো বর্জন করতে হবে। চিকেন ফ্রাইড রাইস অথবা ফাস্টফুড সব ধরনের খাবার, যেমন বাটি খাবার, টিক্কা খাবার, গ্রিল খাবার, অতিরিক্ত ঝাল, ভুনা খাবার, কাঁচা লবণ, দেশি বিদেশি হরেক রকমের বাহারি নামের অস্বাস্থ্যকর খাবার বর্জন করতে হবে। অশ্ব বা পাইলস রোগের চিকিৎসা, এটা আপনার হোমিওপ্যাথিতে আপনারা দ্রুত চিকিৎসা নেবেন। হোমিওপ্যাথিতে চিকিৎসা আপনার অতি সহজে ভালো হয়, আপনারা নেবেন। তবে ভালো ডাক্তারের শরণাপন্ন হন, যারা আপনার একটি মাত্র মেডিসিন ব্যবহার করে, অর্থাৎ যারা একক মেডিসিন ব্যবহারের পক্ষে, সূক্ষ্ম মাত্রার মেডিসিন ব্যবহারের পক্ষে, তাদের কাছে আপনারা চিকিৎসা নেবেন। এবং যদি তৃতীয় অবস্থা চলে যায় অবশ্যই আপনারা অপারেশন করবেন। তৃতীয় অবস্থা হলে কোনো মেডিসিন দ্বারা সম্ভব না। তবে হোমিওপ্যাথিতে অনেক সময় যারা অনেক আপনার অভিজ্ঞ তারা এই চিকিৎসা করতে পারে। তবে হাতুড়ি ডাক্তার, হোমিওপ্যাথি ডাক্তার দ্বারা যেখানে সেখানে আপনারা চিকিৎসা নেবেন না, এটা আপনাদের অনুরোধ। এটা আমাদের বদনাম হয় যারা আমরা মানে হোমিওপ্যাথিদের জগতে যারা আমরা অনেক চেষ্টা করতেছি হোমিও জগৎকে উন্নত করার জন্য, ভালো একটা চিকিৎসা দেওয়ার জন্য, সেখানে আপনারা অনেকে দেখবেন যে হয়তো আপনার একেবারে স্বল্প মূল্যে চিকিৎসা দিয়ে আপনাদেরকে ঝড়ে বকমরে কবিরের ফকিরের কেরামতি মরে, এই অবস্থা যাদের আছে তাদের কাছে আপনারা গিয়ে গিয়ে অনেক সময় বলেন যে অনেক রোগ ভালো হয়েছে, কিন্তু আপনি ভালো হয়েছেন কিনা, তাহলে আমার কাছে কেন আছেন, এই কথা জিজ্ঞাসা করলে তখন কথা উত্তর দিতে পারে না। তবে আপনাদের অনুরোধ, যারা অনেকগুলো প্যাটার্ন ব্যবহার করে হোমিওপ্যাথিতে, যারা আপনার বড় বড় ফাইল ব্যবহার করে, অর্থাৎ মানে সরাসরি মেডিসিন ব্যবহার করে, তাদের কাছে আপনারা তাদের থেকেও সতর্ক থাকবেন, তাদের থেকে দূরে থাকবেন। এতে আমাদের বদনাম হবে এবং আপনার একটি সাইড এফেক্ট হয়ে যেতে পারে। অনেকে মনে করে হোমিওপ্যাথিতে সাইড এফেক্ট হয় না। হোমিওপ্যাথিতে সাইড এফেক্ট হলে আপনার কোনো মেডিসিন দ্বারা আপনি ভালো হবেন না, কিন্তু অন্য সব মেডিসিনে, অন্য সব প্যাথির মেডিসিনে যদি আপনার সাইড এফেক্ট হয়, হোমিওপ্যাথি দ্বারা ভালো হবেন। কিন্তু হোমিওপ্যাথি দ্বারা যদি কোনো সাইড এফেক্ট হয়, পৃথিবীতে কোনো ডাক্তার আছে কিনা আমার জানা নেই। আজকে এই পর্যন্ত বলে বিদায় নিচ্ছি। আবার আপনাদের অনুরোধ, যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করেন, বেল বাটন চেপে রাখবেন, বেশি শেয়ার করবেন। এর পরবর্তী আমি যে ভিডিওটি দেবো সেখানে হোমিওপ্যাথিক কী কী মেডিসিন আছে সেই মেডিসিনগুলি নিয়ে আলোচনা করব। সেই অপেক্ষায় থাকুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।